চলে এসেছো। এনিওয়ে, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু লাইভ ক্যামেরা অ্যাকশন টু ব্র্যান্ড নিউ ভিডিও। গত ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের বিষ্ণুপুর সফর কিন্তু চলছে। গত ভিডিওটা খুব বেশি লম্বা করব না বলে আমরা একটা বিরতি নিয়েছিলাম, ব্লগটা শেষ করেছিলাম। যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আবার আজকে শুরু করব। তোমরা যারা জয়পুর ফরেস্টে সোনার বাংলায় এখনও আসোনি, তাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বলবো তোমরা কিন্তু অবশ্যই এসো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, ডিসেম্বর মাসে প্রত্যেক বছর বিষ্ণুপুর মেলা হয়, সেটা কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে হয়। 2025-এ ডেট হচ্ছে 23 থেকে 27। জানি না আমাদের এই ভিডিওটা ততক্ষণে হয়তো পাবলিশ হবে না, আরও পরে হবে। তবে প্রতি বছর শেষের দিকেই এই বিষ্ণুপুর মেলা হয়। তোমরা খবর নিয়ে গুগলে সার্চ করে কিন্তু আসতেই পারো। আমরা কিন্তু অনেক কিছু কিনেছি, সে সব কিছু তোমাদের দেখাবো। এখন আমাদের সঙ্গে থাকো। বাকি বিষ্ণুপুরে যে যে মন্দিরগুলো গতদিন আমরা দর্শন করেছি, আজকের ভিডিওতে সেগুলো থাকবে। তারপর আবার চলে আসবো, এই রিসোর্টের ট্যুর থাকবে। এই করে আজকের ভিডিওটা এখানে আমরা চলবে এবং শেষ করব। এখন আমরা চলে এলাম বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দির, যা কেষ্ট রায় মন্দির নামেও পরিচিত। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মন্দির। এটি বাংলার অনন্য দোচালা স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ, যা দুই বাংলা চালের ঘরকে একসাথে জুড়ে তৈরি করা হয়েছে এবং টেরাকোটার কাজে সজ্জিত করা। অতীতে এখানে কৃষ্ণকেই পুজো করা হতো, তবে বর্তমানে এই মন্দিরে কোনো পুজো হয় না। তবে মন্দিরটি তার স্থাপত্য ও পোড়ামাটির কারুকার্যের জন্য বিখ্যাত। এই মন্দিরটি জোড় বাংলা বা দোচালা মন্দির স্থাপত্য রীতির নিদর্শন, যেখানে দুটি চালা বা ছাদ একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। আর এটি কেষ্ট রায় নামে পরিচিত হওয়ার কারণ, এখানে কেষ্ট মানে কৃষ্ণ পূজিত হতেন। মন্দিরের দেওয়ালে পৌরাণিক কাহিনী ও সামাজিক জীবনের নানান চিত্র পোড়ামাটির ফলকে খোদাই করা আছে, যা বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের এক অন্যতম উদাহরণ। পর্যটকদের কাছে জোড়বাংলা মন্দির এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। জোড়বাংলা মন্দির থেকে বেরিয়েই চোখে পড়বে এই মন্দিরটি, রাধেশ্যাম মন্দির। আপাত দৃষ্টিতে একটি পরিত্যক্ত মন্দির মনে হলেও শ্যাম রায়ের পুজো কিন্তু এখানে নিয়মিত বর্তমান। উল্টো দিকে শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা একটি সুন্দর ছোট্ট পুকুর, আর তারই উল্টো দিকে অবস্থান করছে রাধেশ্যাম মন্দির। চলুন আমরা ভালো করে এই মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই। একটু আগেই বলছিলাম এটি একটি এক রত্ন শৈলী মন্দির, মানে এই মন্দির এক চূড়া বিশিষ্ট। ল্যাটেরাইট পাথর এবং চুন প্লাস্টার করা দেওয়াল এই মন্দিরটি, যেখানে কৃষ্ণ এবং রাধা যুগলে আজও পূজিত হন। কৃষ্ণ এখানে শ্যামরূপে পূজিত হন। আর এই যে দেখতে পাচ্ছেন রাই আর শ্যামের এই বিগ্রহ, এটি এখানে নিয়মিত পূজিত হন। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে রামায়ণ, মহাভারত, বিষ্ণুর অনন্ত শয়ন এবং রাধাকৃষ্ণের লীলার টেরাকোটার অলঙ্করণ। এটি বিষ্ণুপুরের শেষের দিকের গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি, যেটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত। এইখানে না বিগ্রহ আছে, রাধা মাধবের মন্দির, ওই দিকেও আর একটি বিগ্রহ আছে।
হালকা আলো জ্বলছে। আমি খুব অল্প করে চেষ্টা করছি একটু ক্যাপচার করার। এখানে তো প্রচুর মানে নিষেধাজ্ঞা আছে, তো সেখান থেকেও লুকিয়ে চুরিয়ে একটু চেষ্টা করছি, তো দেখাবো সেগুলো অবশ্যই। আর ঠিক এখানে আছে তুলসী মন্ত্র, আর এখানে আছে নাট মন্দির বা নাট মঞ্চ, যাই বলা হোক না কেন। আসলে আমরা জানি যে যে কোনো মন্দিরেই একটা নাট মন্দির থাকা বাধ্যতামূলক, কারণ যখন আরতি হয়, পুজো হয়, তখন তো গর্ভগৃহের সামনে সকলের ভিড় করা সম্ভব নয়। তো সেইখানে একটা নাট মন্দিরে সবাই আরতি দেখা, পুজো দেখা, সেই জন্য এটাও, যদিও এখানে অনেক কিছুই বেশ পরিত্যক্ত, তার মধ্যে থেকেও যতটা পাওয়া যায় সেটা আমাদের জন্য সম্পদ। এটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত দুর্গা মন্দির। এখনো কিন্তু রেওয়াজ অনুযায়ী প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে এখান থেকে কামান দাগা হয়, সেই ট্র্যাডিশন সমানে চলছে আজ পর্যন্ত। কি সুন্দর না? যাই হোক, এখানে তো প্রতিমা পুজো হয়, প্রতিমার নিত্য পুজো হচ্ছে, এখনও হচ্ছে। পুরোহিত মশাইরা আছেন, কিন্তু এখানে কিন্তু মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমি আবারও বলছি যে কেন এটা করেছে সত্যি আমাদের জানা নেই। তার কারণ হলো এগুলো তো আমাদের বাংলার সম্পদ, আমরা নিজেরা দেখি, আমরা সবার সাথে ভাগ করে নিই, তবে আরও অনেক মানুষ যারা এখনও আসেনি তারা এগুলো দেখে আসতে পারবেন। ওকে, তাদের প্রতি আমাদের সমস্ত রকম তাদের নিয়ম বিধির প্রতি আমাদের সম্মান জানিয়েই বলছি এগুলো একটু তুলে দেওয়া ভালো। যতটুকু না করলেই নয়, সবটা আমি বলছি না। যেমন বিগ্রহ তুলতে দেননি, আমাদের তাতে কোনো রকম কোনো দুঃখ নেই। তার কারণ হলো কিছু জিনিস সেটা সশরীরে আমাদের এসে দর্শন করা, পুজো করা, প্রণাম করা, সেটাই ভালো। তবে বাকি মন্দির চত্বর একটু তুলতে দিলে ভালোই লাগে, এই আর কি। দুর্গাবাড়ি প্রাঙ্গণের এই দোকানগুলিতে ডোকরার কাজ কিন্তু বেশ বিখ্যাত। এটা অ্যাকচুয়ালি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হতো জায়গাটা, যেখানে গুলি, বন্দুক, বোমা তো তখন ছিল না, কামান আর বন্দুক এই নিয়ে লোকজন থাকতো। মানে বাইরে থেকে যদি কেউ আক্রমণ করতে আসতো তাদেরকে কিন্তু এখান থেকে গুলি করা যেত। এই যে অনেক প্রকোষ্ঠগুলো আছে যেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোতে কিন্তু এখন ওইভাবে ওরা বন্দুক, কামান লাগিয়ে ওয়েট করতো, যদি কোনো শত্রু আসে তাদেরকে গুলি ছুড়ে বা কামান দেখিয়ে যাতে ধ্বংস করা যেতে পারে। আর ওপাশে যে ছোট টিলাটা দেখা যাচ্ছে, দেখি চলো সামনে গিয়ে একটু ক্যামেরা, একটু লেন্সটা জুম করি, দাঁড়াও। এই টিলাটা, হ্যাঁ, এই টিলাটার উপরে কামানটাকে তোলা হয় দুর্গাপুজোর সময়, এখান থেকে কামানটাকে দাগা হয়। প্রচুর লোক আসে এটাকে দেখতে, প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় এটা কামান দেখে দুর্গাপুজোর সূচনা হয়। আমাদের কিন্তু দারুণ ঘোরাঘুরি হচ্ছে, খুব সুন্দর। আর এটাই কিন্তু খুব ভালো একটা ডিসিশন হয়েছিল যে আমরা গাড়ি ওখানে রেখে এসে টোটো নিয়ে এসেছিলাম, নাহলে সত্যি যা রাস্তা, আমরা ওই আবারও মনের দুঃখে আবারও হোটেলে ফিরে যেতাম, গাছপালা ঘুরে বেরিয়ে ছবি তুলে বাড়ি চলে যেতাম, কিছুই হতো না এটা যদি না এই ডিসিশনটা নেওয়া হতো।
মিষ্টি পাথর রথ, সত্যি একটা রথের মতন দেখতে, দেখো পাথরের মন্দির। এখানে চালক বন্ধু বলছেন টোটাল বিষ্ণুপুরে 108খানা মন্দির আছে, যেটা দেখতে গেলে কিন্তু মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগবে, এবং সবকটাই অবশ্যই রাধা মাধবের মন্দির। তো যাই হোক, সেটা আমার মনে হয় না কারোর পক্ষে 3-4 দিন এখানে এসে এতগুলো মন্দির দেখা সম্ভব বলে আমরা সবাই বিশেষ বিশেষ মন্দিরগুলোই দেখে নিলাম। তবে সত্যি আমরা চলতে চলতে যে কত এরকম ছোট ছোট মূর্তি দেখছি, মন্দির দেখছি, সেই সব জায়গায় দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তো হঠাৎ এই পথ দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট গেট পেরিয়ে চলে এলাম। কি মিষ্টি দেখো, পাথর রথ। এটা হচ্ছে সেই বিখ্যাত লাল বাঁধ, যার পেছনে গল্প, যেটা মানে গল্প না ফ্যাক্ট, যে বাইজি এখানকার রাজা তাকে নিয়ে এসেছিলেন, তার প্রতি আকৃষ্ট ছিলেন। তো তখন সেই রানীর কোনো সন্তান ছিল না, তো লালবাই সন্তান যাতে রাজা না হতে পারে, এই জন্য লালবাই যখন সন্তান ধারণ করতে চলেছেন সেই সময় এই অঞ্চলের যে রানী, তাকে এই লাল বাঁধের জলে ডুবিয়ে মেরেছিলেন। নৌকা করে নিয়ে গিয়ে মাঝখানটা নৌকা ফুটো করে ছেড়ে দেওয়া হয়েছিল, নৌকা শুদ্ধ লালবাই জলে ডুবে যায়। সেই দিন থেকেই এই জায়গাটা, মানে পুকুরটার নাম, জায়গাটার নাম লালবাঁধ। এখানে না সামনে একটা মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটা ছিল আগে মা সর্বমঙ্গলের মন্দির, তো মাঝখানে এই মন্দির ভেঙে যায়, তো এটার আবার রেস্টোরেশনের কাজ চলছে। মন্দিরটা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, জানি না ভেতরে যেতে দেবে কিনা, বা বিগ্রহের আমরা হয়তো দর্শন করতে পারবো, কিন্তু সেটা ফটোগ্রাফি অ্যালাউড কিনা জানি না। তো যাই হোক, চলো যাই। খুব সুন্দর। আর একটা ছোট্ট আবার দোকানিরা কিছু তাদের হাতের কাজের সরঞ্জাম নিয়ে বসেছে, সেগুলোও দেখাবো, এসো। আমি একটি আগের ভিডিওতে বলেছিলাম যে জোর বাংলায় জিনিসপত্রের দাম বেশ সস্তা, কিন্তু না, এখানে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে মানে লাল বাঁধে এত সুন্দর সুন্দর জিনিস, এবং দাম দেখলাম সবচেয়ে সস্তা এখানে। এবং আমি কিন্তু বেশ কিছু জিনিসপত্র কেনাকাটাও করেছি, সেগুলো আমি পরবর্তীকালে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আর এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে। মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবে গর্ভগৃহটি সম্পূর্ণ হওয়ায় এখানে কিন্তু মায়ের নিত্য পুজো সেবা প্রদান করা হয়। গ্রিলের ফাঁক দিয়ে যতটুকু পেরেছি মায়ের একটু মূর্তি ভিডিও তোলার চেষ্টা করেছি। আর তার সঙ্গে রয়েছেন এখানে শিবলিঙ্গ, তার সাথে নারায়ণ শিলা, সবকিছু দিয়ে এখানে নিত্য পুজো সেবা প্রদান করা হয়। এটাই হচ্ছে সেই বিখ্যাত দলমাদল কামান, মল্ল রাজাদের তৈরি সবচেয়ে বড় কামান। এটা তখনকার দিনে তৈরি হয়েছিল, রট আয়রনের তৈরি। এটা কিন্তু ইউজ হতো, কিন্তু শুধু বহুকাল আগে, এখন জাস্ট একটা স্মারক হিসেবেই রয়ে গেছে। দলমাদল কামান দেখে আমরা চলে গেলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এই মায়ের ছবি বা বিগ্রহ দেখতে নেই এবং দেখাতেও নেই, তাই সেটা আমরা আর ফ্রেমবন্দি করলাম না। পুজো দেখে বেরিয়ে এলাম, আর সামনে সব সামগ্রীর দোকান। আমরা মন্দির দর্শন করলাম, প্রতিমা দর্শন করেছি, তবে এই মায়ের ছবি তুলতে নেই, ভিডিও তুলতে নেই, এবং ঘরে রাখতেও নেই। তো সেই জন্য সেটা তো মানতেই হবে। তো ভিতরে আরতিও হচ্ছিল, আমরা দর্শন করলাম, কিন্তু ওই সামনে থেকে শুধু মন্দিরের সামনের চূড়াটুকু ভিডিও করেছি। আমরা এখন চলে এলাম বিষ্ণুপুরের অত্যন্ত জনপ্রিয় জীবন্ত মন্দির
বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে। বিষ্ণুপুরের মদনমোহন মন্দির হল 1694 সালে মল্ল রাজা দুর্জয় সিংহ দেব নির্মিত একটি বিখ্যাত টেরাকোটা মন্দির, যা ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেই নির্মাণ করা হয়েছিল। এটি একটি একরত্ন স্থাপত্য শৈলীর চমৎকার উদাহরণ এবং টেরাকোটা শিল্প কর্মকাণ্ডের জন্য এটি বহুল পরিচিত, যেখানে কৃষ্ণ লীলায় এবং অন্যান্য পৌরাণিক কাহিনী চিত্রিত করে এক অপূর্ব অলঙ্করণ করা হয়েছে। এই মন্দিরে কিন্তু নিয়মিত কৃষ্ণের পূজা অর্চনা হয়। একটু আগেই বলছিলাম এটি একটি একরত্ন শৈলীর উদাহরণ। তার কারণ হলো এই মন্দিরটিতে একটি শিখর বা চূড়া বা গম্বুজ যাই বলুন না কেন একটিই রয়েছে। নিয়মিত পূজা অর্চনা হওয়ার ফলে স্থানীয় সম্প্রদায়ের কাছে এই মন্দিরের এক বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই মন্দিরটি বিষ্ণুপুর শহরের পুরনো দুর্গের বাইরে অবস্থান করছে। মদনমোহন মন্দির বিষ্ণুপুরের অন্যতম প্রধান আকর্ষণ। বিষ্ণুপুরে ভ্রমণে এলে এই মন্দিরটি কিন্তু অবশ্যই দেখা উচিত, যা স্থানীয় ইতিহাস, স্থাপত্য এবং শিল্পের এক সুন্দর নিদর্শন। এখানে কিন্তু রাধা মাধবের মন্দির আছে এবং এটাই মেন মদনমোহন মন্দির। আমরা কিন্তু বাড়ি থেকে এটা ভেবেই এসেছিলাম যে আমরা মদনমোহন মন্দিরে যাব, তো এতক্ষণ পরে আমরা অবশেষে মদনমোহন মন্দিরে এসে পৌঁছেছি। অনেক ভিডিও দেখেছিলাম, তো আজকে সেটা সফল হলো। আর কারুকার্য নিয়ে কি বলবো, অপূর্ব। অনেক বাধা নিষেধ থাকলেও আমি প্রায় লুকিয়ে চুরিয়ে মদনমোহনের এই বিগ্রহের একটু ছবি তুলেছি। হয়তো আমি জানি সেটা অন্যায় করেছি, তার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আসলে কি জানেন তো, প্রথমত এগুলো আমাদের ইমোশন, আর তারপরেও আমরা তো সবসময় এই জায়গাগুলি, এই মন্দির এবং বিগ্রহ দর্শন করার সুযোগ পাই না। তাই মনে হয় এগুলি আমাদের কাছে সম্পদ। আমরা যদি কিছুটা ফ্রেম বন্দি করে নিয়ে যাই, পরবর্তীকালে যখন ইচ্ছা হবে একটু দেখতে পারবো। জানি সেটা হয়তো অন্যায়, তাই জন্য আবারও বলছি, হয়তো প্রতিষ্ঠানের কাছে আমরা ক্ষমা প্রার্থী। যাই হোক, চলুন আস্তে আস্তে বেরোনো যাক। ঘোড়া দেখতে পারেন, দেখুন পোড়ামাটির ঘোড়া লাগবে না। এই মাঝারি সাইজের এই ঘোড়াগুলো কি দাম? এইগুলো 200 টাকা জোড়া। জোড়া 200 টাকা? আর এই বড়টা হচ্ছে 250 টাকা জোড়া। এই বড়টা দেখি, এলা কান খোলা সিস্টেম সবেরই না হ্যাঁ, কান খোলা তো সবেরই। ঘোড়া না, ঘোড়া দেখো, তার সামনের ওই ছোটটা 50 টাকা জোড়া, ছোটটাই পাশে। শঙ্খ মানে বাজে? হ্যাঁ 50 টাকা, বাজটা খুব সুন্দর। 50 টাকা? কাপ, এটা কি গ্লাস না কফি মাগ? কফি মগ। কফি মগ। ওইটা এইটা কত করে এগুলো? 130 করে। 130 সিঙ্গেল পিস? আর এটা আছে 60 টাকা পিস আছে, এটা 50 টাকা যাবে নেবে। কথাকলিটা দেখতে পারেন দিদি ভাই, কথাকলিটা কানেরগুলো 10 টাকা করে। এগুলো কত করে গো? এটা 400 টাকা জোড়া। জোড়া 400? কথাকলি এটা
ও বাবা, কি খুলে পড়ে গেল? এটা খুলে দেবো, ও ও এটা সব খুলে দেবো। হ্যাঁ, এইগুলো একটু অন্যরকম দেখতেও তাই দেখছি। ওই কথাকলি যে নাচ, কথাকলি, হ্যাঁ, ওই রকম মণিপুরি, ড্রেস, মণিপুরি। মণিপুরি। আচ্ছা, এটা জোড়া কত বললে? 400, জোড়া আর 400। এটা হচ্ছে 450, এটা 450, এটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি। আর এই দুর্গাটা হাতে, এই সরস্বতীটা হাতে, হাতে পাকিয়ে বানানো আছে। হাতে কানের দুল 10 টাকা করে, পোড়ামাটি। আচ্ছা, খুব সুন্দর। এগুলো কি গো? এটা পয়সা রাখে। ও কি বলে? আচ্ছা, হ্যাঁ। ব্যাং না কি বলে? ব্যাং। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। না, এই চাবিটা দেখো, এই কাপের সুর। দেখি আমার হাতে একটা তুলে দাও। এই কত মানে ট্রে উইথ? 350 টাকা। বাপরে বাপ, কাপ আছে। এত দাম করেছো? মাইক্রোওয়েভ প্রুফ। আবার মাইক্রোপ্রুফ? বাপরে বাপ। বিষ্ণুপুর মেলা আসছে তো সামনেই, এই তো 23 to 27। 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর। তোমরা বসবে নাকি সেখানে? হ্যাঁ, মেলাতে স্টল নেব। আমাদের বিষ্ণুপুর ভ্রমণের গল্প তোমাদের কেমন লাগছে আমাদের জানিও কিন্তু। ইতিহাসকে স্পর্শ করা, শিল্পীর হাতের নিখুঁত কারুকার্যকে চাক্ষুষ করা, আলাদা আলাদা মন্দির, তার আলাদা আলাদা স্থাপত্য, ভাস্কর্য, আলাদা ইতিহাস, আলাদা গল্প, এই সব কিছুকে জানা, সামনে থেকে দেখা, এই সব কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে বিগত 2 দিন ধরে আমরা বড়ই প্রসিদ্ধ হলাম এই ভ্রমণের মাধ্যমে। তবে ভ্রমণ কিন্তু এখানেই শেষ নয়, আরও বেশ কিছুটা অংশ বাকি আছে, আর সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বগুলির দিকে চোখ রাখতে হবে। আর যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, লাইভ ক্যামেরা অ্যাকশন চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা খুব খুশি হব, আরও অনেক ভিডিও তৈরি করতে সাহস পাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।